পুলিশের খাতার নাম ছিল, কেস ছিল, তাই ট্রেড লাইসেন্স পায়নি। এদিকে নাকি ট্রেড লাইসেন্স পেয়েছে, সবাইকে বলে বেড়াতো যে কোনো ব্যাপারই না, বাড়ি বাড়ি আমি চকলেট বোম কীভাবে বানাতে হয় শিখিয়ে দিচ্ছি, বাড়ি বাড়ি বানাও। একদিকে বলছে চকলেট বোম বানাতো, আরেকদিকে বলছে শব্দ মানে গ্রিন ক্র্যাকার্স মানে পরিবেশ বান্ধব বাজি বানায় তারা। চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তার। ঢোলাহাটের ঘটনার পর গ্রেপ্তার চন্দ্রকান্ত বণিক। তার বিরুদ্ধে কি মামলা করছে পুলিশ, কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো? অনুপ রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে অনুপ। চন্দ্রকান্ত বণিক ইতিমধ্যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, গতকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একাধিক ধারা যেমন মামলা রুজু করা হয়েছে। বিএনএস অ্যাক্ট থেকে দাহ্য পদার্থ বাড়িতে যেমন মজুদ ছিল, তার পাশাপাশি যে একেবারে যে বিএনএস ফায়ার অ্যাক্টে, সেই অ্যাক্টে কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং গত দুদিন ধরে জিজ্ঞাসাবাদের তার কারণ হিসাবে কিন্তু আজকে যে গ্রেপ্তার করার কারণ, কিছুক্ষণ পরেই তাকে কাকদ্বীপ আদালত, সেই আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। কারণ হিসাবে কিন্তু একেবারে তার যে একেবারে এই লাইসেন্স ছিল না, এটা কিন্তু এক প্রকার স্পষ্ট হচ্ছে, যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টেও স্পষ্ট হচ্ছে তার কিন্তু বাজি কারখানার কোনো রকম লাইসেন্স ছিল না। লাইসেন্স না থাকা সত্ত্বেও তিনি কিন্তু এইভাবেই বাজি কারখানা তৈরি করে বাজির ব্যবসা করেছিলেন। দীর্ঘ 7 বছরের বেশি ধরে বাজির ব্যবসা যেমন চলতো, অন্য ব্যবসা তার চলতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 3 বছর ধরে কিন্তু সরাসরি তিনি বাজির ব্যবসাতেই রমরমিয়ে বাজির ব্যবসা করছিলেন, ব্যবসা বড় করছিলেন। একটা নয়, পরপর 2টো কারখানা, গোডাউনের যে হদিস মিলেছিল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তিনি কিন্তু কোথায় আছেন, বেপাত্তা ছিলেন কিনা, কোথায় ছিলেন স্পষ্ট হচ্ছিল না। কিন্তু শেষমেশ গতকাল তাকে আটক করা হয়, আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতে নেওয়া হচ্ছে। একটাই কারণ যে অন্য যে তার ভাই অর্থাৎ তুষারকান্ত বণিক, তিনি কিন্তু এখনো পর্যন্ত বেপাত্তা। যদিও এই ঘটনা তার খোঁজেও পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে, তার কারণ পুলিশের পক্ষ থেকে যখন এফআইআর করা হয়েছিল এই দুজনের নামই কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে দেওয়া হয়েছিল। সেই কারণে আজকে চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তারের পরবর্তী এখনো পর্যন্ত বেপাত্তা। ধন্যবাদ অনুপ। সেটা আমি কি করে বলবো বলুন, ট্রেড লাইসেন্স কিভাবে করেছে? তার থেকে আমরা সেভাবে ওকে ট্রেড লাইসেন্স দিইনি। আমি যতটুকু আমার এয়ারে দেখেছি, আমি সেভাবে ওনার কোনো ট্রেড লাইসেন্সই করে দেওয়া হয়নি। পঞ্চায়েত ট্রেড লাইসেন্স দিয়েছে, ততদিন কোনো ট্রেড লাইসেন্স আমরা দিইনি। এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না, কারণ অনলাইন ট্রেড লাইসেন্সে আমাদের কোনো নথি থাকে না, যত অনলাইনেই করে থাকে সব। বাড়িতে বাজির কারখানা, জমিতে বাজি বারুদ লুকিয়ে রাখা এবং পরিবেশ বান্ধব নয়, সে বাজি শব্দবাজি। এবারই মজুত করে রাখাও বেআইনি, এ বাজি বানানোও বেআইনি। কিন্তু এই বাজি বানানোর লাইসেন্স ছিল না। চন্দ্রকান্ত বণিকের কাছে লাইসেন্স ছিল না, বরং লাইসেন্সের আবেদন করলেও তা গ্রাহ্য হয়নি, কারণ তার বিরুদ্ধে পুলিশ কেস ছিল। নবান্নর কাছে এই রিপোর্টই এসে পৌঁছেছে। নবান্ন থেকে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গতকালই নবান্নের তরফে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট চাওয়া হয় গোটা ঘটনার, এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যে রিপোর্ট তৈরি হয়েছে এবং যা রিপোর্ট আজ নবান্নে জমা পড়বে, সেখানে যেটা বলা হবে যে 2023 সালে আবেদন জানিয়েছিল চন্দ্রকান্ত বণিক এই লাইসেন্সের জন্য, বাজি তৈরি লাইসেন্সের জন্য, কিন্তু তার বিরুদ্ধে 2022 সালেই একটি পুলিশ কেস ছিল এবং সেই পুলিশ কেস থাকার জন্যই 2023 সালে সেপ্টেম্বর মাসে তার লাইসেন্স রিজেক্ট করে দেওয়া হয়। অর্থাৎ তার আবেদনকে সম্মতি দেয়নি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং তারপর থেকেই চলছিল এই অবৈধভাবে বাজি কারখানা, তেমনটাই রিপোর্ট নবান্নে জমা পড়তে চলেছে বলেই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই প্রাথমিকভাবে মৌখিকভাবে গোটা বিষয়টি নবান্নের শীর্ষ মহলকে জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই যে অবৈধভাবে বাজি কারখানা চলছিল তার জন্য যে ট্রেড লাইসেন্স থাকা প্রয়োজন রয়েছে, সেই ট্রেড লাইসেন্স ছিল নাকি তা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তার কারণ জেলা প্রশাসনের কাছে যে প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে, যে রিপোর্ট নবান্নকেও প্রাথমিকভাবে জানানো হয়েছে বলেই সূত্র মারফত খবর, সেখানে ট্রেড লাইসেন্সের অস্তিত্ব নিয়ে কার্যত কোনো কথা বলা হচ্ছে না। অর্থাৎ ট্রেড লাইসেন্স ছিল কি ছিল না তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। কিন্তু 2023 সালে সেপ্টেম্বর মাসে এই চন্দ্রকান্ত বণিকের জন্য যে লাইসেন্সের জন্য যে আবেদন করা হয়েছিল, জেলা প্রশাসন তা রিজেক্ট করে দিয়েছিল, সেই তথ্যই নবান্নে জমা পড়ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে তোমাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি,
জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশের থেকেও একটি পৃথক রিপোর্ট চাওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকেও আরেকটি পৃথক রিপোর্ট জমা পড়তে চলেছে আজকে নবান্নের কাছে, যেখানে প্রথমত পুলিশের নজর এড়িয়ে কিভাবে এই বাজি কারখানা চলছিল এবং দ্বিতীয়ত সত্যি কি পুলিশের তরফে কোনো গাফিলতি ছিল, এই দুটি রিপোর্টও আজকে জমা পড়ার কথা রয়েছে নবান্নে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু এটা এই বিষয় একদমই নিশ্চিত যে বেআইনিভাবে এই বাজি কারখানা চলছিল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে। জেলা প্রশাসনের প্রাথমিক রিপোর্ট তেমনটাই বলছে, নবান্নে আজ রিপোর্ট জমা পড়ছে। ধন্যবাদ সোমনা। যে ক্ষেত্রে পুলিশের রিপোর্টও চাওয়া হবে খুব স্বাভাবিক, তার কারণ একবার যদি কেউ কোনো অপরাধ করে তারপরে ছাড়া পাওয়ার পর সে নতুন করে কোনো অপরাধ করছে কিনা তার তো নজরদারি প্রয়োজন। একবার নয়, এর আগেও কেস খেয়েছিল এই চন্দ্রকান্ত বণিক এবং সেক্ষেত্রে এক পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছিল, যার অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন চন্দ্রকান্ত। 2022 সালে তাকে ঢোলাহাট থানা গ্রেপ্তার করেছিল। কি অভিযোগ ছিল? গুদামে মজুদ ছিল শেল, শব্দবাজি, বেআইনি কারবার বাজি। চন্দ্রকান্তের কারখানায় বেআইনি কারবার হচ্ছে, পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছিলেন। দুবার অভিযোগ করা হয়েছিল আর সেই অভিযোগের ভিত্তিতেই 2022 সালে চন্দ্রকান্ত গ্রেপ্তার হয়েছিল ঢোলাহাট থানা। সেক্ষেত্রে ঢোলাহাট থানা 2 বছরের মধ্যে নজরদারি তুলে নিল, এই প্রশ্ন তো উঠবেই। পুলিশেরও রিপোর্ট চেয়েছে নবান্ন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে অর্জুন সিং এর স্বস্তি, তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। ভাটপাড়ার বোমাগুলি মামলায় স্বস্তি অর্জুন সিং এর। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ, বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ কি জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। দেখো, অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং এই ক্ষেত্রে তার বিরুদ্ধে গতকালই যে নিম্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেই সংক্রান্ত মামলায় তিনি জানিয়েছিলেন তার বিরুদ্ধে কার্যত মিথ্যে মামলা করা হয়েছে এবং কোথাও একটা বানানো সাজানো কেস। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক এবং তিনি কয়েকবারের জনপ্রতিনিধি, তার এলাকা ছেড়ে চলে যাওয়ার কোনো লক্ষণ বা কোনো কিছুই সম্ভাবনা নেই। এই অবস্থায় হাইকোর্ট হস্তক্ষেপ করে তাকে রক্ষা কবচ দিক। আজকে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন এই মামলাটার পূর্ণাঙ্গ শুনানি হবে বৃহস্পতিবার, কিন্তু তার আগে পর্যন্ত রাজ্য সরকারের উদ্দেশ্যে এজলাস থেকে তিনি মৌখিক নির্দেশ দেন যে যতক্ষণ না মামলার শুনানি হচ্ছে তার জন্য কোনো কড়া পদক্ষেপ অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও করা না হয়। এই গ্রেপ্তারি পরোয়ানা বিরুদ্ধে কড়া পদক্ষেপের অর্থ তাকে গ্রেপ্তার করা এখন যাবে না, হাইকোর্ট সেটা মৌখিকভাবে জানিয়ে দিল। ধন্যবাদ।